নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পৌরোহিত্য, জ্যোতিষ ও তন্ত্র নিয়ে অনুষ্ঠিত চেতনা গুরুকুলমের প্রথম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। 24শে মে হাওড়ার ফুলেশ্বরে খ্যাতনামা পৌরোহিত্য, তন্ত্র ও জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান চেতনা গুরুকুলমের প্রথম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানের সূচনা হলো মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, ঠাকুরমা সারদা দেবী ও বিবেকানন্দের প্রতিকৃতির সামনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করলেন কলকাতার খ্যাতনামা জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেতনা গুরুকুলমের মার্গদর্শক রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী সহ চেতনা গুরুকুলমের প্রতিষ্ঠাতা উমানন্দ শাস্ত্রী। সঙ্গে উপস্থিত ছিলেন আর্যভট্ট ফাউন্ডেশনের সভাপতি শ্রী তাপস সহ জ্যোতিষ জগতের আরও এক নক্ষত্র সঙ্গীতা তালুকদার ও চেতনা গুরুকুলমের অগণিত ছাত্রছাত্রী এবং শুভানুধ্যায়ী বিভিন্ন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে গুরুকুলমের পক্ষ থেকে চেতনা গুরুকুলমের মার্গদর্শক তথা উমানন্দ শাস্ত্রীর জ্যোতিষ শিক্ষাগুরু রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রীকে চেতনা গুরুকুলমের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়। এরপর আর্যভট্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে পণ্ডিত অনিমেষ শাস্ত্রী সহ প্রেসিডেন্ট শ্রী তাপস ও সঙ্গীতা তালুকদার চেতনা গুরুকুলমের প্রতিষ্ঠাতা উমানন্দ শাস্ত্রীকে সম্বর্ধিত করলেন। এরপর আর্যভট্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে উমানন্দ শাস্ত্রীর মা ও স্ত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়, সঙ্গে অবশ্যই উমানন্দ শাস্ত্রীকেও সম্বর্ধনা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য ছিল মাতৃশক্তিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা। তাই মাতৃশক্তিকে শ্রদ্ধা জানাতে চেতনা গুরুকুলমের পক্ষ থেকে সুদৃশ্য স্মারক ও উত্তরীয় পরিয়ে মাতৃশক্তিকে সম্বর্ধিত করা হয়। চেতনা গুরুকুলমের পক্ষ থেকে এদিন আর্যভট্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শ্রী তাপসকে জ্ঞানাচার্য সম্মানে সম্মানিত করা হয়। এছাড়াও উপস্থিত অন্যান্য অতিথিদের স্মারকসহ সম্মাননাপত্র দিয়ে সম্বর্ধিত করা হয়। এদিন সম্বর্ধনা জ্ঞাপন করা হয় জ্যোতিষ সুখেন শাস্ত্রী সহ জ্যোতিষ অরিত্র ভট্টাচার্যকেও। চেতনা গুরুকুলমের পক্ষ থেকে পৌরোহিত্যের জন্য এদিন একজন পুরোহিত আচার্যকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান দিয়ে সম্মানিত করা হয়। এছাড়াও অন্যান্যদের সম্মানিত করা হয়। এদিন একসাথে এক মঞ্চে পৌরোহিত্য, তন্ত্র ও জ্যোতিষ এই তিন বিষয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত বক্তারা তাদের জ্ঞানগর্ভ বক্তব্যের মধ্য দিয়ে যেমন পৌরোহিত্য বিষয়ে আলোকপাত করেন, সেরকমই তন্ত্র ও জ্যোতিষ নিয়েও আলোচনায় অংশগ্রহণ করে তাদের সুচিন্তিত বক্তব্য পেশ করেন। চলুন এখন আমরা সরাসরি চলে যাই এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা চেতনা গুরুকুলমের মার্গদর্শক উমানন্দ শাস্ত্রীর জ্যোতিষগুরু রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রীর কাছে। তার কাছ থেকে শুনে নিই চেতনা গুরুকুলম ও উমানন্দ শাস্ত্রী প্রসঙ্গে কি বললেন তিনি। উমানন্দ শাস্ত্রী চেতনা গুরুকুলমের প্রতিষ্ঠাতা। উমানন্দ শাস্ত্রী আমার ছাত্র এবং উমানন্দ নামটাও আমার দেওয়া। ওর নাম বিশ্বজিৎ চক্রবর্তী, শুভজিৎ চক্রবর্তী। আমি ওকে শুভ বলে এখনও ডাকি, কখনো কখনো উমা বলি। পোটেনশিয়ালিটি আছে। একটা মানুষকে বড় হতে গেলে সততার দিলে তো হবে না। আমি মনে করি সততার ডেফিনেশন টু মেনটেইন দ্য কমিটমেন্ট, হি ইজ দ্য অনেস্ট। আমাদের বর্তমান সময়ে যোগ্যতার অ্যাপ্লিকেশন চাই এবং কঠোর পরিশ্রম চাই। সিস্টেমকে মেনটেন করতে চাই। এই সিস্টেম মেনটেন করা, কঠোর পরিশ্রম করা, যোগ্যতাকে সঙ্গে নিয়ে আগে যাওয়া, এই যে এনার্জেটিক টোটাল প্রভাবটা এটা উমার মধ্যে আছে। উমা আমার তো নিশ্চয়ই ছাত্র, আর্যভট্ট ফাউন্ডেশনের সেকেন্ড ব্যাচেরও। ছোটো ছোটো পায়ে আর্যভট্ট ফাউন্ডেশন বাধা বিপত্তি অতিক্রান্ত করে 18 বছর পা দিল। আমি উমানন্দ সব ধারে একসাথে মিলে লড়াই করেছি। আর্যভট্টর এখন নিজস্ব স্কুল আছে, সরকারি স্কুলে আমরা জ্যোতিষ শেখাই, রবিবার করে আমাদের অনলাইন হয়। উমানন্দরও স্কুল আছে। আমি সাপোর্ট করি উমানন্দকে এবং সহযোগিতা করি। আমি গর্বিত, আমি উচ্ছ্বাসিত ওর এই অনুষ্ঠান করার জন্য। আমিও প্রথম যখন মহাবোধি সোসাইটিতে আমার প্রথম অনুষ্ঠান করি, সেই সময় এত লোক আমার কাছে আসেনি, 70-80 জন লোক পেয়েছি।
আজকে উমানন্দর কাছে 115-20 জন লোক আছে, 115 থেকে 20 জন লোক আছে। জ্যোতিষে নামাঙ্কিত লোকজন বিশেষ নেই, ওর বন্ধুবান্ধব আর আমরা কিছু ছাড়া। পৌরোহিত্য তন্ত্রকে যে একত্রিত করেছে ভারতবর্ষের ইতিহাসে, দিস ইজ দ্য ফার্স্ট কনফারেন্স পৌরোহিত্য এবং তন্ত্রকে একত্রিত। দিস ইজ দ্য ফার্স্ট কনফারেন্স। এতগুলো পৌরোহিত্য তন্ত্রের লোককে এক ছাদের তলায় নিয়ে এসছে সে উমানন্দ শাস্ত্রী। আমি গর্বিত, আমি উচ্ছ্বাসিত, ও আমার ছাত্র। এতক্ষণ আমরা রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রীর কথা শুনলাম। এবার আমরা সরাসরি চলে যাব যাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ও দীর্ঘদিনের সংগ্রামের ফসল চেতনা গুরুকুলম, এবং যে সংস্থার জন্ম 2018 সালে হয়েও কেন এই দীর্ঘ সময় পর প্রথম সমাবর্তন অনুষ্ঠান করতে হলো, এছাড়াও গুরুকুল শিক্ষা প্রয়োজনীয়তা ও সংস্কৃত ভাষা শিক্ষা প্রদানের জন্য টোল শিক্ষার পুনর্ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে কি বললেন চেতনা গুরুকুলমের প্রতিষ্ঠাতা তথা পৌরোহিত্য তন্ত্র ও জ্যোতিষ এই তিনের মেলবন্ধনকারী উমানন্দ শাস্ত্রীর কাছে শুনব এই সব বিষয়ে তিনিই বা কি বললেন। প্রথম কথা, পৌরোহিত্যদের নিয়ে একটা সংগঠন করে শিক্ষামূলক কোনো রকম আয়োজন করা খুবই চাপের বিষয়। আমি 2018 সালে এই সংগঠনের শুভ সূচনা করি, কিন্তু দুর্ঘটনাবশত বা আমার ভাগ্য খারাপ বলতে পারেন, বা সকলেরই ভাগ্য খারাপ, আজকে 2026 সালে এসে তবে আমাকে প্রথম বছর সমাবর্তন অনুষ্ঠান করতে হচ্ছে। এর কারণ কি না, পূজাপাঠ করে পেট চলবে, পূজাপাঠ করে সংসার নির্বাহ হবে, এটা মানুষের ধ্যান ধারণার বাইরে চলে গিয়েছে। যার জন্য এখানে শিক্ষা নিয়ে যে কাজ করতে হবে তার চিন্তা ভাবনা আমাদের মধ্যে প্রায় নাই। অতএব সেখানে তো সমস্যা আসবেই, পদে পদে আমার সমস্যা। তা আমি চেষ্টা করেছি আমাদের ভুল ত্রুটি, আমি এখনও বলছি আমার 35 বছর সার্ভিস হয়ে গেল পূজা পাঠে, কিন্তু আমি এখনও বলছি আমি পূজা পাঠ ঠিকভাবে জানি না, কিন্তু আমি নিজে শিখতে চাই এবং নিজে জানতে চাই। সেই জানা ও শেখার তাগিদে আমি এই চেতনা গুরুকুলম প্রতিষ্ঠা করেছিলাম। আজ এই 2026-এ প্রথম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান যেভাবে আমি আমার ছাত্র এবং পরিষদবৃন্দ এবং আমার ভাই দাদা, আমার কলিগ, আমার গুরুবর্গ, আমার যারা জুনিয়র সিনিয়র সকলে যেভাবে সহযোগিতা করেছে, আজকে আমার সফলতা নয় তাদের সফলতা এবং সনাতন ধর্মের সফলতা। সনাতন ধর্ম আগামী দিনে এগিয়ে যাবে, সঠিকভাবে এগিয়ে যাবে, এটাই বলবো। আর কিছু বিশেষভাবে এর থেকে কি বুঝবো? সনাতন ধর্মকে ঠিকভাবে লালন করতে গেলে গুরুকুলমের কতখানি প্রয়োজনীয়তা বলে মনে করছেন? একদম কতখানি নয়, পুরোটাই প্রয়োজন, পুরোটাই প্রয়োজন। সনাতন ধর্ম পুরোপুরিভাবে একটি সায়েন্স ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক ধর্ম, যেখানে পদে পদে আমি ঘুম থেকে ওঠা থেকে, চোখ খোলা থেকে এবং রাত্রিতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সনাতন ধর্মের প্রতিটা পদে বিষয়বস্তু লেখা আছে। আমরা মানছি না, আমরা করছি না, আমরা বুঝতে চাইছি না, আমরা পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে লাফালাফি করতে শুরু করেছি। করতে গিয়ে আমরা বিভিন্ন রোগ, নাড়া, জ্বালা, যন্ত্রণায় ভুক্তভোগী হচ্ছি। কিন্তু আসুন না, আমি একা নয়, আপনারা সবাই এগিয়ে আসুন। সনাতন ধর্ম 100% যদি আমরা একটা মানুষের জীবনে প্রয়োগ করতে পারি, আমি বলছি সফলতার চরম শিখরে পৌঁছাবে এবং আমরা নিরোগ হব। গুরুকুলম শিক্ষা গত দুটি সরকারের আমলে প্রায় মুখ থুবড়ে পড়েছিল। নতুন সরকারের কাছে কীভাবে আপনারা আবেদন জানাবেন? নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে আমাদের একটাই দাবি থাকবে। নতুন সরকারের একটি সিদ্ধান্ত আমার খুব ভালো লেগেছে, যেটা আমি পৌরোহিত্য হয়েই বলছি, যে কোনো ধর্মের ভিত্তিতে ভাতা দেয়া যাবে না এবং বন্ধ করেছে। এটা সবার আগে আমি বলছি, আমি পৌরোহিত্য কর্ম করি, আমি নিজে বলছি ধর্মের ভিত্তিতে কেন ভাতা হবে? আমরা ভারতবর্ষ যারা ভারতীয়, আমরা সর্বধর্ম সমন্বিত একটা দেশ, সেখানে সর্বধর্ম আমরা সমানভাবে থাকবো, ভাইচারা অবশ্যই থাকবে, কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে ভাতা থাকবে না। আর
সকল ধর্মের যেমন শিক্ষার ব্যবস্থা থাকে, আজকে যদি মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা থাকে, তাহলে আমাদের সংস্কৃত তো কেন থাকবে না? আমাদের গুরু পরম্পরা কেন থাকবে না? আমাদের গুরুকুলম ব্যবস্থা কেন থাকবে না? এটা আমি দাবি তুলছি না, আমার সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে গর্জে উঠতে হবে। তাতে যদি আমার মতো ক্ষুদ্র এই সৈনিককে আপনারা পাশে চান, পাশে পাবেন। আমি মাঠে দাঁড়িয়ে লড়াই করব। যদি কোনো রকমভাবে, শুধু একক সম্প্রদায়কে বলছি না, তাদের ধর্মীয় শিক্ষা যদি থাকে, তাহলে আমাদের সনাতনী শিক্ষার ব্যবস্থা সরকারিভাবে কেন চালু হবে না? পুরনো টোলগুলো বিনা মাইনা না পেয়ে পেয়ে পণ্ডিত মশাইরা না খেতে পেয়ে মারা গেছে। প্রতিবাদ কোথায়? অর্থাৎ আজকে পুজো পাঠ এত হচ্ছে, পণ্ডিত মশাই কোথায়? অর্থাৎ চতুষ্পাঠী শিক্ষাকে আবার ফিরিয়ে আনতে চাইছেন আপনারা? আনতে হবে, সরকারের কাছে দাবি রাখলাম। আজকে আমি হয়তো ক্ষুদ্র মানুষ, আমার এই ক্ষুদ্র কণ্ঠস্বর যদি সরকারের কাছে পৌঁছায়, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি দাবি করছি এবং সকলকে বলছি এই ভিডিও শেয়ার করুন, যাতে আমাদের মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার এই বার্তা যেন পৌঁছে যায় যে সনাতনী শিক্ষা ব্যবস্থা আনতে হবে, পাঠের মধ্যে ঢোকাতে হবে, সংস্কৃত পাঠের মধ্যে রাখতে হবে, গুরুকুলম ব্যবস্থা চালু করতে হবে, টোল শিক্ষা চালু করতে হবে, যারা বয়স্ক পণ্ডিত তাদের জন্য ভাবতে হবে। এটা যদি না করা যায়, সনাতন সংস্কৃতিকে বাঁচানো সম্ভবপর নয়। কেন একটি সংস্থা এত বছর পর এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করলো? এছাড়াও এক মঞ্চে কিভাবে পৌরোহিত্য, তন্ত্র ও জ্যোতিষ এই তিনটির সমন্বয় সম্ভব হলো, এই বিষয়ে কি বললেন চেতনা গুরুকুলমের প্রতিষ্ঠাতা সদস্য সোমনাথ মহারাজ? তাই শুনবো এবার। একটা যখন গাছ বা একটা যখন বীজ রোপণ করা হয়, তার তো বাড়তে সময় লাগে। আমরা সেই জলটা এতদিন ধরে ঢালছিলাম যাতে ভালো করে অঙ্কুরিত হয়ে পুনর্বৃক্ষ তৈরি হয়, পুনর্বৃক্ষ। কারণ শাস্ত্র এমন একটা জিনিস, শাস্ত্র জ্ঞান এমন একটা জিনিস, আমরা কাউকে ঘুরিয়ে ছাড়তে পারবো না। প্রকৃত শাস্ত্র জ্ঞানই তৈরি করেই তবে আমরা তাকে সমাজে ছাড়তে পারবো। যদি না করতে পারি তাহলে এই সংস্থাও থাকবে না। এই সংস্থার এতদিন পরে উৎখান, মানে এতদিন পরে আমরা যে তৈরি করে আমরা কনফারেন্স করছি বা আমরা সমর্থন করছি, কারণ হচ্ছে একটাই, যে আমাদের এখানে যে কটা স্টুডেন্ট বা ছাত্র ছাত্রীরা আছেন বা আছে, তারা পরিপূরকভাবে তৈরি। আমরা এইটাই চেয়েছিলাম যে আমরা একজনকে যদি ঠিকঠাকভাবে তৈরি করতে পারি, তাহলে আমাদের চেতনা গুরুকুলে সেদিনকে সংবাদ অনুষ্ঠান হবে, যতক্ষণ না আমরা তৈরি কাউকে করতে পারছি। আজকে আমরা সেই জায়গায় সফল, কাকুর দ্বারা, মানব শাস্ত্রীর দ্বারা, আমাদের দ্বারা, আমাদের প্রিয় স্যারেদের দ্বারা, সবার অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজকে আমাদের সংবাদ অনুষ্ঠান। আমরা অসংখ্য ধন্যবাদ। সাধারণত জ্যোতিষ সম্মেলনগুলো হতেই কলকাতাতে দেখেছি, কিন্তু গুরুকুলম, চেতনা গুরুকুলমের মতো কোনো অনুষ্ঠান তো আমরা দেখিনি যেখানে পৌরোহিত্য, তন্ত্র ইত্যাদি নিয়ে অনুষ্ঠান হয়। আজকে সেখানে গ্রামীণ বুকে এতজন মানুষের সমর্থনে আপনারা এই অনুষ্ঠান করলেন, কীরকম লাগছে আপনাদের? দেখুন, এই বিষয়ে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি কোনো বক্তব্য বাড়াতে চাই। কেন? কারণ হচ্ছে, যখন আমাদের জন্ম হয়, জন্ম হয়ে কেউ মা বলতে শেখে না, কেউ বাবা বলতে শেখে না। তার মধ্যে কি হয়, প্রথমে আস্তে আস্তে তার মা বাবা বলতে শেখে। সেরকমই বৈদিক পুজো পাঠ, ওঙ্কার শব্দ, তার বীজ যদি না সে পুরোপুরিভাবে শিখতে না পারে, তাহলে সে কখনো তন্ত্রে আসতে পারবে না। আর যদি তন্ত্রে ঠিকঠাক করে যদি পরিপূরক না হতে পারে, তাহলে সে জ্যোতিষ করতে পারবে না। তাহলে একের সঙ্গে একের কানেকশন রয়েছে। তাই এতদিন কলকাতায় জ্যোতিষ সম্মেলন দেখেছেন, তন্ত্র সম্মেলন দেখেছেন আপনারা, আশা করি, কিন্তু কোনো বৈদিক শাস্ত্রে সম্মেলন দেখেনি। এটা আমাদের নতুন চিন্তা ভাবনা। আমরা প্রথম থেকে শুরু করেছি, যেটা সবাই লাস্টে থেকে প্রথমে এসছে, আমরা প্রথম থেকে লাস্টে যাব। আজকে আপনাদের প্রতিষ্ঠাতা একটা কথা ঘোষণা করলেন যে সমগ্র ভারতবর্ষে সম্ভবত এটাই প্রথম কোনো সম্মেলন যেখানে একসাথে পৌরোহিত্যের এবং তন্ত্রের মেলবন্ধন করবে। পৌরোহিত্য, তন্ত্র, জ্যোতিষ সবাই একসাথে রয়েছে। আমার বক্তব্য এটাই যে সবাই আগে জ্যোতিষ তন্ত্রে চলে যায়। আমার যেখান থেকে শুরু হয়, কি বললাম, যে একটা জন্ম যখন একটা বাচ্চা নেয়, সে আস্তে আস্তে বড় হয়, তারপরে মা বাবা বলতে শেখে। তার এই মা বাবা বলাটা প্রথম হচ্ছে বৈদিক শাস্ত্র। তাহলে আমরা বৈদিক শাস্ত্র জ্ঞানটাকে প্রথম নিয়ে যাচ্ছি, যাকে মা বাবা বলা শেখো, তারপরে কাকা কাকিমা পরে বলবে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 86
22800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO ফোন নাম্বার 9433138840 এই নাম্বারে।